সবাইকে স্বাগত আমাদের বেসিক মেকানিক্স লেকচার সিরিজের আজকে লেকচার নাম্বার 5 এর আগের দিন আমরা কলিজন নিয়ে আলোচনা করছিলাম। এই যে এটা 4th ভিডিও ছিল যেখানে আমরা কলিজন নিয়ে একদম হালকা হালকা কথা বলেছিলাম। কলিজনকে আমরা এখানে মূলত দুভাগে ভাগ করেছিলাম। একটা ছিল পারফেক্টলি এলাস্টিক কলিজন, যার ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কনজার্ভড, লিনিয়ার মোমেন্টাম কনজার্ভড এবং ই ইটা কি আজকে আমি বলবো তোমাদের। এই ই এর ভ্যালু হচ্ছে 1। ই আর কিছুই নয়, একটা রেশিও, ঠিক আছে? তো সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো এইটাকে বলা হয় পারফেক্টলি ইলাস্টিক কলিশন ফর ই ইকুয়াল টু 1। ওকে, এটা স্যার আগের দিন বলেছিলেন ভেলোসিটি অফ সেপারেশন বাই অ্যাপ্রোচটা। হ্যাঁ বলেছিলাম, বাট আজকে একটু ভালো করে লিখিয়ে দেবো সেটা। ঠিক আছে, আই গট ইট। 2 নম্বর হচ্ছে ইন এলাস্টিক কলিশন বলেছিলাম। ইন এলাস্টিক কলিশন, তো ইন এলাস্টিক কলিশন কি? এক কথায় হচ্ছে স্যার, যেটা পারফেক্টলি এলাস্টিক নয় তাকে আমরা ইন এলাস্টিক কলিশন বলেছিলাম। তাহলে এই ক্ষেত্রে লিনিয়ার মোমেন্টাম তো কনজার্ভ করবে, বাট কাইনেটিক এনার্জি নট কনজার্ভড। মানে কলিশনের আগের কাইনেটিক এনার্জি ও পরের এক হবে না। ঠিক আছে, মানে কলিশনের পর খানিকটা হলেও কাইনেটিক এনার্জি লস হয়ে যাবে। তাহলে সেই কাইনেটিক এনার্জি যাবে কোথায়? তো সেটা আদার ফর্ম অফ এনার্জিতে কনভার্ট হবে, বিকজ এনার্জি ডিস্ট্রয় হয় না। এবং জোর করে আরেকটা আমি কলিশনের টাইপ বলেছিলাম, সেটা হচ্ছে পারফেক্টলি ইনএলাস্টিক। মানে যদি ই এর মান এক্স্যাক্টলি 0 হয়ে যায়, তার মানে আফটার কলিশন কোলাইডিং অবজেক্টস উইল স্টিক টুগেদার, একসঙ্গে চিটে যাবে এবং তারা একসঙ্গে যুক্ত হয়ে মুভ করবে। বুঝতে পেরেছো? মানে ভেলোসিটি অফ সেপারেশন 0। বেশ, ঠিক আছে। এই 3 ক্যাটাগরিতে আমরা কলিশনকে দেখতে পারি। তাহলে একদম আইডিয়াল হচ্ছে দুটো সিচুয়েশন, একটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক যার ক্ষেত্রে ই সমান 1, পারফেক্টলি ইনইলাস্টিক যার ক্ষেত্রে ই সমান 0। আর ই 1 ও 0 মাঝে যদি থাকে তাহলে তাদেরকে আমরা ইনইলাস্টিক কলিশন ইন জেনারেল বলবো। ঠিক আছে, তো নেচারে ম্যাক্সিমাম কলিশন এই ক্যাটাগরিতেই পড়ে, ইনএলাস্টিক কলিশনেই ম্যাক্সিমাম সব কলিশন পড়ে। ঠিক আছে, পারফেক্টলি ইলাস্টিক কলিশন নেচারে খুব কমই আছে। বেশ, তো পারফেক্টলি ইলাস্টিক কলিশনকে আমরা দেখেছি, লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন করলাম, কাইনেটিক এনার্জি কনজারভেশন করলাম, সেখান থেকে দুটোকে ভাগ করে আমরা এই সম্পর্কটা পেলাম। এবং এই সম্পর্কগুলোকে ইউজ করে আমি এই দুটি অবজেক্ট, একটি m1 u1 ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, m2 মাস u2 ভেলোসিটি নিয়ে যাচ্ছিল কলিশনের আগে, এবং ধাক্কা খাবার পর তাদের ভেলোসিটিগুলো v1 v2 হয়ে গেল। আমাদের আগের দিনের কাজ ছিল, মানে লেকচার 4-এ আমরা এই v1 ও v2 কে u1 ও u2 টার্মসে ক্যালকুলেট করেছিলাম। ঠিক আছে, এবং সেই মানগুলো বলেছিলাম একটু মনে রাখবে। সো দিস ওয়াজ দ্য ভ্যালু অফ v1, দ্য ফাইনাল ভেলোসিটি অফ দ্য ফার্স্ট মাস, অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল ভেলোসিটি অফ দ্য সেকেন্ড মাস। অ্যান্ড ইম্পর্টেন্টলি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটি ভেলোসিটি মাসগুলোর উপরেও নির্ভর করে এবং ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য টু পার্টিকলস তাদের উপরেও নির্ভর করে। সো এই দুটো ইম্পর্টেন্ট রেজাল্ট ছিল, আমাদের মনে রাখতে হবে। এবং আরেকটা কথা বলে রাখি, এই গোটা অ্যানালিসিসটা আমরা কি করেছিলাম? ইন ল্যাবরেটরি ফ্রেম, মানে গ্রাউন্ডের সাপেক্ষে আমরা দেখেছিলাম। মানে অবজেক্ট দুটো এরা ধাক্কা খাচ্ছে, আমি অন্য জায়গায় কোথাও বসে রয়েছি, এই জায়গাটা বসে আছি, এবং আমি একটা অন্য একটা যে কোনো জায়গা থেকে আমি অবজার্ভ করছি। ধরো আমি এই জায়গাটা থেকে অবজার্ভ করছি, তাহলে আমার চোখের সামনে এই একটা মাস, ওকে, এই একটা মাস, এই দুটো মাস ধাক্কা খাবে। ঠিক আছে, ধাক্কা খাওয়ার সময় কি হলো, দুজন এইভাবে রয়েছে, ধাক্কা খাওয়ার সময়, ধাক্কা খাওয়ার পরে এই ঘটনা ঘটে গেল। ঠিক আছে, তো আমার আবার এইখান থেকে আমি দেখছি এই একটা মাস, এই একটা মাস, আফটার ধাক্কা, আফটার কলিশন। ঠিক আছে, তো এইভাবে আমরা স্টাডি করেছি কোনো একটা দূরের পয়েন্ট থেকে, মাস দুটোর সঙ্গে টাচড নয় এরকম পয়েন্ট থেকে আমরা দেখছিলাম এতক্ষণ। তো সেটাকে বলা হয় ল্যাব ফ্রেম, ল্যাব ফ্রেম। ঠিক আছে, আজকে আমরা কি দেখব? আজকে আমরা দেখব এই কলিশন, এই সেম ঘটনাটাকে স্টাডি করা যায় কিনা অন্য একটা রিফারেন্স ফ্রেমের সাপেক্ষে। সেটা হচ্ছে এই মাস্টার সেন্টার অফ মাস ও এই মাস্টার সেন্টার অফ মাস, এই দুটো লাইনকে যদি মিলিয়ে দিই তাহলে মাঝামাঝি নিশ্চয়ই কোথাও সেন্টার অফ মাস লাই করবে। এই দুটো মাসের সেন্টার অফ মাস নিশ্চয়ই মাঝখানে লাই করবে। তাহলে আজকে এইখানে যদি একজন অবজারভার থাকে, সে কিভাবে ধাক্কা হতে দেখবে তার চোখে আমরা এই কলিশনকে স্টাডি করতে চাইছি। বুঝতে পেরেছো? তাহলে সেন্টার অফ মাস অফ দিস টু মাসেস, তার সাপেক্ষে আমরা দেখতে চাইছি। তো চলো আজকে ওই কাজ করা যাক। তো বেসিক মেকানিক্স
আমি এই কোর্সটায় টপিক ওয়াইজ নামও রাখতে পারতাম, বাট আমি এটাকে বেসিক মেকানিক্স বলেছি। মানে জ্যাম যে ছাত্ররা দিতে চাইছে তারা এই কোর্সটায় আমার প্রায় 10টা 12টা ভিডিও হতে পারে, আমি এই মুহূর্তে জানি না, এবং কোনো কিছু বলাই সম্ভব নয়, কারণ আমি বলেছিলাম যে জ্যামের প্রবলেমসও আমি এখানে নেব। তো দিস সিরিজ ক্যান গো মাচ লঙ্গার। তো আপাতত আমি যেমন যেমন করে হবে সেইভাবে আমরা এগোবো। তাহলে এবার আমরা দেখতে চাইছি কলিজন ইন সেন্টার অফ মাস ফ্রেম। ওকে, কলিজন, লেখো সবাই, কলিজন ইন সেন্টার অফ মাস সিএম ফ্রেম। সিএম ফ্রেমে আমরা কলিজনকে দেখতে চলেছি। ঠিক আছে, সেন্টার মাস। তো কি করে আমরা অ্যানালিসিস করব? ফিজিক্যালি আমরা জিনিসটাকে আগে বুঝে ফেলি, তারপর আমরা দেখছি। ধরো এই একটি মাস আছে আর এই একটি মাস আছে। এরা মাস, আমি পয়েন্ট মাস করে দিই, সবচেয়ে বেটার হবে। দাঁড়াও, লেট মি হ্যাভ পয়েন্ট মাসেস। ওকে, এরকম দুটো মাস আছে। এই মাসটা হচ্ছে M1, এইটা হচ্ছে M2। ঠিক আছে, এবং এই মাস দুটোর সেন্টার অফ মাস কোথায় লাই করবে? তো স্যারের মাঝামাঝি কোথাও লাই করবে। দিস ইজ দ্য সেন্টার অফ মাস। ঠিক আছে, সেন্টার অফ মাস, এই দুটি মাসের সেন্টার অফ মাস হচ্ছে এই পজিশনটা। তাহলে গাইস, আজকে আমার অবজারভার কোথায় বসে আছে? এইখানে বসে আছে, এই সেন্টার অফ মাসে অবজারভার দাঁড়িয়ে আছে। ওকে, অবজারভার এই সেন্টার অফ মাসে। তাহলে আজকে কলিশনের আগের মুহূর্তে এই অবজারভার এই মাসকে কি দেখবে? দেখো, এই মাস এই দিকে আসুক বা এই মাস এইদিকে যাক, সেন্টার অফ মাসে দাঁড়ানো অবজারভার কি দেখবে? যে মাস দুটি আমার দিকেই আসছে, মাস দুটি আমার দিকেই আসছে। কারণ মাসগুলো যখন একদম কাছাকাছি চলে আসবে তখনও তাদের সেন্টার অফ মাস কিন্তু মাঝেই থাকবে, এবং যখন ধাক্কা খেয়ে যাবে তখন সেন্টার অফ মাসটা একদম মাঝে থাকবে। তার মানে সেন্টার অফ মাসে দাঁড়ানো ব্যক্তি কিন্তু চিরকালই দেখবে যে মাস দুটো আমার কাছেই আসছে, দুদিক থেকে আমার কাছে আসছে। ঠিক আছে, যদি একটা মাস দাঁড়িয়ে থাকে তাও সেই একই সিচুয়েশন দেখবে সেই ব্যক্তি। বুঝতে পেরেছো? কারণ এর একটুখানি এইদিকে আসার ফলে কি হবে? এই মাসটা যখন এইদিকে আসবে সেন্টার মাসটা তখন এইদিকে চলে যাবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো, সেন্টার মাসটা এইদিকে চলে গেল, সেন্টার মাসটা এইদিকে চলে গেল। ঠিক আছে, এই মাসটা একটুখানি এইদিকে আসার ফলে সেন্টার মাসটা এইদিকে চলে গেল। তাহলে এই ব্যক্তি কি দেখবে? যে এই মাসটার সঙ্গে এর দূরত্বটা আগে এতটা ছিল, এখন এটা কমে এইখানে চলে এসেছে, দূরত্ব কমেছে। আবার এট দ্য সেম টাইম এইদিকেও দূরত্ব কমছে, এখানে ছিল এখন এখানে চলে এসেছে। বুঝতে পেরেছো? তাহলে বোথ সাইডে কিন্তু দূরত্ব কমছে। তাহলে সেন্টার অফ মাসে দাঁড়ানো থাকা অবজারভার সবসময় দেখবে যে মাস দুটো তার কাছে আসছে। ওকে, মাস দুটো তার কাছে আসছে। বেশ, তাহলে ধরে নেওয়া হলো এই প্রথম মাসটির যে ভেলোসিটি সেন্টার অফ মাসে দাঁড়ানো অবজারভার দেখবে সেটা U1 প্রাইমড, এবং এ যে এইদিকে আসছে দ্বিতীয় মাসটা, এটাকে দেখবে U2 প্রাইম। তাহলে দেখো, সেন্টার অফ মাস ফ্রেমে যখন যাব, পার্টিকেল গুলো যেদিকেই মুভমেন্ট করুক না কেন, সেন্টার অফ মাসে দাঁড়ানো অবজারভার কি দেখবে? যে দুটো পার্টিকেল আমার কাছেই আসছে। ঠিক আছে, দিস ইজ দ্য সিচুয়েশন অফ বিফোর কলিশন। ওকে, তাহলে আফটার কলিশন সিনারিওটা কি হবে? ঘটনাটা কি হবে আফটার কলিশন? আচ্ছা, এখানে প্রাইম দিলাম কেন? যাতে তোমাদের মনে থাকে, ঠিক আছে, যে এটা সেন্টার অফ মাস ফ্রেমের সাপেক্ষে। আচ্ছা, আফটার কলিশন কি হবে? এই হচ্ছে M1 মাস, এই হয়ে গেল M2 মাস। এবার ভালো করে দেখতো বাবা, এই যে সেন্টার অফ মাসে দাঁড়িয়ে থাকা অবজারভার, এইখানটা করে সেন্টার অফ মাস, এ এখন কি দেখবে জানো? এ দেখবে যে দুটো মাসই আমার থেকে দূরে চলে যাচ্ছে। হ্যাঁ না না বলতো? দুটো মাসই দেখবে যে আমার থেকে দূরে চলে যাচ্ছে। আর কিচ্ছু ভাবিস না, তুই ভাব ধাক্কা হয়ে গেল, এবার মাসগুলো সরে সরে যাবে। তার মানে সেন্টার অফ মাস দেখবে এই রে,
এই মাসটা আস্তে আস্তে আমার থেকে দূরে চলে যাচ্ছে, এবং এ দূরে চলে যাওয়া মানে সেন্টার মাস আস্তে আস্তে শিফট করবে। তার মানে এ ভাববে যে এও দূরে চলে যাচ্ছে, আর দুজন যদি যায় তাহলে তো সোনায় সোহাগা, খুবই ভালো কথা। সো সেন্টার অফ মাসের অবজারভার দেখবে যে বোথ দ্য মাসেস আর মুভিং অ্যাওয়ে ফ্রম মি, আমার কাছ থেকে দূরে দূরে সরে যাচ্ছে মাসগুলো। বুঝতে পেরেছো? ইয়েস। তাহলে এই ভেলোসিটিটা যদি আমি সেন্টার অফ মাসের অবজারভারের সাপেক্ষে v1 প্রাইম ধরি, আর এটাকে যদি আমি v2 প্রাইম ধরি, হয়েছে বাবা? তাহলে আমাকে এবার কাজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এইবার আমাকে বলো সেন্টার অফ মাস, হ্যাঁ, এই দুটি বস্তু একে অপরের কাছে আসছে, তাহলে সেন্টার অফ মাসের সাপেক্ষে এদের লিনিয়ার মোমেন্টাম কত? তো স্যার জিরো। জিরো, কারণ সেন্টার অফ মাস মানে এর এই দিকের মাস আর এর এই দিকের মাস একেবারে সমান। ঠিক আছে, এবং দুজন যেই ভেলোসিটি নিয়ে আসুক, সেন্টার অফ মাস কি দেখবে যে দুজন সমান ভেলোসিটি এবং বিপরীত মুখে আসছে। তার মানে কি হবে? হ্যাঁ, স্যার হ্যাঁ, বলছি যে জয়দীপ জয়েন করবে বলছে। আচ্ছা এক সেকেন্ড এক সেকেন্ড, আমি জয়েন করে নিচ্ছি। জয়দীপ একটু লেট করেছে, কই? ইয়া করেছে, ডান। ওকে, সরি সরি সরি, আমি খেয়াল করিনি যে ও জয়েন করছে, ক্লাসে আমরা স্টার্ট করে ফেলেছিলাম। নো প্রবলেম। জয়দীপ শুনতে পাচ্ছ বাবা? তাহলে মাথায় রাখবে সেন্টার অফ মাস ফ্রেমের সাপেক্ষে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন আমি যদি লাগাই, এলএমসি, লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন, তাহলে এখানে মাথায় রাখবে যে পি অফ সেন্টার অফ মাস, মোমেন্টাম অফ সেন্টার অফ মাস, এটা ইনিশিয়াল, এটা ছিল জিরো। ইনিশিয়াল সেন্টার অফ মাসের মোমেন্টাম কত? তো জিরো। তাহলে তার মানে কি? তার মানে হচ্ছে স্যার m1 u1 প্রাইমড, ঠিক আছে, সমান, মানে এর এই দিকে যা মোমেন্টাম, এর এই দিকে উল্টো দিকে তাই মোমেন্টাম, তার মানে মাইনাস m2 u2 প্রাইমড, এইটা। ঠিক আছে, দিস। তার মানে এই মাইনাসটার সাথে কি আছে, আমরা এই দুটোর মান সমান তার মানে বলতে পারি। তার মানে m1 u1 প্রাইম, এটা সবসময় মাথায় রাখবি, সমান m2 u2 প্রাইমড। ঠিক আছে, এইখান থেকে একটা সম্পর্ক আমি বার করে রাখতে চাইছি যে u2 প্রাইম সমান m1 বাই m2 ইন্টু u1 প্রাইমড। এটাকে আমি একটু পরে ইউজ করতে চলেছি, এখন আমি এটাকে জাস্ট লিখে রাখলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে লিনিয়ার মোমেন্টাম ইনিশিয়াল এটা, তার মানে লিনিয়ার মোমেন্টাম দেয়ারফর কি হতে হবে? সেন্টার অফ মাসের লিনিয়ার মোমেন্টাম ফাইনাল যেটা, সেটাও জিরো হতে হবে ভাই। তার মানে আমি এখান থেকে পেয়ে গেলাম কি যে m2 v2 প্রাইমড, এটা v, প্লাস m1 v1 প্রাইমড সমান জিরো। তার মানে এখান থেকে আমি সিমিলারলি পেয়ে গেলাম v2 প্রাইম সমান m1 বাই m2 ইন্টু v1 প্রাইমড। ঠিক আছে, এই দুটি সম্পর্ক আমি পেলাম, দেখে নে ভালো করে। ঠিক আছে বাবা? তাহলে এইখানে যেটা করতে হয় আমাকে বারবার এই একই জিনিস করতে হবে, সেটা হলো যে সেন্টার অফ মাস ফ্রেমে লিনিয়ার মোমেন্টাম অফ দ্য সেন্টার অফ মাস ইজ অল দ্য টাইম জিরো। ঠিক আছে, তো একটু এখানে লিখে নাও তোমরা, আমি বলে দিচ্ছি ভালো করে, একটু ভালো করে লিখে নেবে। এই ছোট ছোট ইনফরমেশন গুলো খুব ইম্পর্টেন্ট। দেখো, ইন সিএম ফ্রেম, in CM frame the linear momentum of the center of mass, ঠিক আছে, is always zero, is always zero। কারণ কি স্যার, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে, তুই ভাব না, এই ছেলেরা তোরা ভাব একবার যে বাবা সেন্টার অফ মাসের উপরে অবজারভার দাঁড়িয়ে আছে না,
তাহলে সেই অবজারভারের সাপেক্ষে সেন্টার অফ মাস মুভ করছে? না, করছে না, কারণ আমি তো সেন্টার অফ মাসের উপরেই দাঁড়িয়ে আছি। তাহলে আমার সাপেক্ষে আমি মুভ করি? কোনোদিনই করি না। তো সেই ক্ষেত্রে সেন্টার অফ মাস অবজারভারের সাপেক্ষে কলিজনের আগেও সেন্টার অফ মাস থেমেই ছিল এবং কলিজনের পরেও সেন্টার অফ মাস থেমেছিল, কিন্তু ঘটনাটা ঠিক এমনই যে পৃথিবী মুভ করছে, তার উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি। বাস্তবে সেন্টার অফ মাস তো মুভ করছে, কিন্তু কার চোখে মুভ করছে? গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকা বা ল্যাব ফ্রেমে দাঁড়িয়ে থাকা কোনো অবজারভারের চোখে সেন্টার অফ মাস মুভ করছে। বাট সেই অবজারভার যে সেন্টার অফ মাসের উপরেই দাঁড়িয়ে আছে, তার সাপেক্ষে সেন্টার অফ মাস মুভ করছে আদেও? হ্যাঁ না না, বলো তোমরা, আনসার দাও। নো, নো, মুভ করছে না। তোমরা বলছো কেউ? হ্যাঁ স্যার। তাহলে যদি মুভ না করে, তাহলে তার লিনিয়ার মোমেন্টাম কলিজনের আগেও জিরো, পরেও জিরো। তাহলে সেটাই তো আমি এখানে করলাম। এই দেখ, পি অফ সেন্টার অফ মাস, পি মানে লিনিয়ার মোমেন্টাম, ইনিশিয়ালি জিরো ছিল, ফাইনালি সেটাও জিরো থাকে, কারণ অবজারভার এখানে দাঁড়িয়ে আছে, এর সাপেক্ষে সেন্টার অফ মাস রেস্টে আছে চিরকাল, এই পার্টিকেলগুলো যেমন করে আসুক না কেন, অবজারভার তো এখানে। বোঝাতে পেরেছি? নেক্সট সেকশনে যাব, বলো। ঠিক আছে, বেশ। স্যার যদি অবজেক্ট দুটো সেম ডাইরেকশনে থাকে? অবজেক্ট দুটো যেই ডাইরেকশনেই হোক, সেন্টার অফ মাস সবসময় অবজার্ভ, আরে বাবা তুই ভাব, তুই এই ও হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ বুঝতে পেরেছিস? তুই এই হ্যাঁ এই হ্যাঁ। তুই সেন্টার অফ মাসের সাপেক্ষে ঘটনাটা দেখছিস তো। তাহলে অবজেক্ট দুটো অবজেক্টই ধর এইদিকে যাচ্ছে, তাহলে সেন্টার অফ মাস, ঠিক আছে মানলাম সেন্টার অফ মাসটা এখান থেকে এইদিকে মুভ করে এলো, কিন্তু অবজারভারও তো তার সাথে মুভ করছে, অবজারভার তো সেন্টার অফ মাসের পিঠের উপরে বসে আছে, তাহলে অবজারভারের সাপেক্ষে কি সেন্টার অফ মাস মুভ করছে? তো নো। কাজেই আমরা এই ক্ষেত্রে কত দেখব? লিনিয়ার মোমেন্টাম চেঞ্জ হচ্ছে না, ইনিশিয়াল ফাইনাল লিনিয়ার মোমেন্টাম সেম থাকলো, জিরো। বেশ, নেক্সট সেকশনে এবার আমরা যাব। তাহলে ইন সেন্টার অফ মাস ফ্রেম দ্য লিনিয়ার মোমেন্টাম অফ সিএম ইজ অলওয়েজ জিরো। কোথায়? তো বিফোর অ্যান্ড আফটার কলিশন। ওকে, ফাইন। এরপর কাইনেটিক এনার্জি কনজারভেশন করো। তাহলে দেখ, ল্যাব ফ্রেমে আমার একটা জিনিস কঠিন ছিল, বা ঘুরিয়ে বললে আমাদের সিএম ফ্রেমে একটা জিনিস সহজ হয়ে গেল, তাই না? ইনিশিয়াল ও ফাইনাল লিনিয়ার মোমেন্টামটা জিরো হবে অবজারভারের সাপেক্ষে বা সেন্টার অফ মাসের সাপেক্ষে। ঠিক আছে, তাহলে কাইনেটিক এনার্জি কনজারভেশন আমরা পারফেক্টলি এলাস্টিক কলিশন বলেছিলাম না বাবা? তাহলে স্যার এটা হয়ে যাবে হাফ ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, হাফ m1 u1 প্রাইমড তার স্কোয়ার, একটু ভালো করে দেখবে এটা প্রাইমড, হ্যাঁ, প্লাস হাফ, আমার সঙ্গে তোমরা ক্লাস যারা করছো লিখতে থাকবে, u2 prime তার স্কোয়ার. This is all about the initial kinetic energies, and that should be equal to half m1 v1 prime তার স্কোয়ার. ওকে, আচ্ছা হ্যাঁ, প্লাস আমি একটু পরে বসে দাঁড়া, হাফ নেক্সট লাইনে করছি, m2 v2 প্রাইম তার স্কোয়ার. এইবার দেখতো বাবা, আমরা এই u2 প্রাইম সমান একটু আগে বের করলাম, আর এদিকে তোর v2 প্রাইম সমান একটু আগে বের করলাম, দিয়ে দুটোকে বক্স করেছিলাম, মনে পড়ছে? এই দেখ, এই দেখ, এই দেখ, u2 প্রাইম এই যে, এই যে, আর এই যে v2 প্রাইম, এই দুটো মানকে ওখানে বসিয়ে দিচ্ছি। আমি একটু অন্য ইঙ্ক ইউজ করি, তাহলে এখান থেকে আমি পেলাম, আচ্ছা এই হাফগুলোকে রেখে তো আর কোনো কাজ নেই, হাফগুলো ক্যান্সেল আউট হয়ে গেল, সো দিস ইজ m1 u1 প্রাইম তার স্কোয়ার, ঠিক আছে, প্লাস m2 ইন্টু u2 প্রাইম, মানে u2 প্রাইম মানে হচ্ছে m1 বাই m2, ওকে, u1 প্রাইমড। এবার এই গোটাটার স্কোয়ার হবে, কারণ u2 প্রাইমড স্কোয়ার ছিল, সমান হাফ, হাফটা সরিয়ে দিয়েছি, হাফটা কেটে দিয়েছি, সমান m1 v1 প্রাইম তার স্কোয়ার প্লাস m2, এটা হয়ে যাবে m1 বাই m2
v1 প্রাইম এই গোটাটার স্কোয়ার হোল স্কোয়ার। তো এইবার কি করা যায়, এই m1 আছে, হ্যাঁ, আর দেখ এই m2 কেটে যাবে, একটা m2 কেটে যাবে, এখানে কাটছি না, নিচে একটা m2 পড়ে থাকবে, হ্যাঁ, আর এখানে u1 স্কোয়ার হয়ে যাবে। তাহলে এক কাজ কর, m1 u1 স্কোয়ার কমন নিয়ে নে, তাহলে এটা হবে 1 প্লাস m1/m2 হচ্ছে বাবা, সমান হয়ে যাবে m1 v1 স্কোয়ার, যদি আমি নিয়ে নিই v1 প্রাইম স্কোয়ার, v1 প্রাইম স্কোয়ার, এটা হয়ে যাবে 1 প্লাস m1/m2। দেখ তো বাবা কমন টমন নিয়ে কোথাও ভুল করেছি নাকি চেক কর, প্রাইম আছে তার স্কোয়ার, এখানে u1 প্রাইম তার স্কোয়ার, হ্যাঁ, দেখে নে তো বাবা, ঠিক আছে। তাহলে আমার এইটা এইটা কেটে গেল বোথ সাইডে, তাই না? তার মানে তুমি কি পেলে, m1ও কেটে গেল, হাত বাদ দাও, তার মানে তুমি পেলে যে u1 প্রাইমড সমান সমান v1 প্রাইমড, এইটা পেলে তুমি, u1 প্রাইম সমান v1 প্রাইমড। ওকে, দাঁড়া, u1 প্রাইমড সমান v1 প্রাইম, ঠিক আছে। আরেকটা এখানে কথা বলি, যে দেখ এখান থেকে u1 প্রাইম স্কোয়ার সমান v1 প্রাইম স্কোয়ার, তার মানে u1 সমান অ্যাকচুয়ালি প্লাস মাইনাস হবার কথা। তো এইখান থেকে আমরা বলতেই পারি যে u1 প্রাইমড সমান মাইনাস v1 প্রাইম, ঠিক আছে, দিস দিস that is they are equal in magnitude but opposite in direction, but opposite in direction, ঠিক আছে, এদের ডাইরেকশন গুলো উল্টো। তাহলে সিমিলারলি আমরা বলতে পারি কি যে u2 প্রাইম সমান মাইনাস v2 প্রাইম, ঠিক আছে, দিস। তার মানে এই দুটো সিচুয়েশনের মানে কি কেউ বলতে পারবি? হ্যাঁ রে, বলতো, বলতো, এনিবডি টেল মি। দেখ ধাক্কার আগে, কলিজনের আগে ভেলোসিটি গুলো কি ছিল? তো u1 প্রাইম u2 প্রাইম, আফটার কলিজন কি হয়ে গেল, মান সেম থাকলো, সাইন অপোজিট হয়ে গেল। তার মানে কলিজনের আগে এই হচ্ছে সেন্টার অফ মাস, ফার্স্ট মাসটা এইদিকে আসছিল, সেটাকে বলেছিলাম u1 প্রাইম, কলিজনের পরে ফার্স্ট মাসটা সেন্টার মাস থেকে দূরে যাবে, সেটাকে বললাম v1 প্রাইম। বুঝতে পেরেছিস? তাহলে এই দুটো মান কি সমান মাইনাস অফ দিস, মানে সমান কিন্তু ডাইরেকশনে অপোজিট। সো এটা আমাদের এখানে ফিজিক্যালি আমরা ভেরিফাই করলাম, ক্যালকুলেশন করে আমরা দেখলাম। এবার একজন বলতে পারো স্যার এখানে u1 প্রাইম স্কোয়ার ছিল, এখানে v1 প্রাইম স্কোয়ার ছিল, তাহলে এখানে তো স্যার u1 সমান প্লাস মাইনাস v1 প্রাইম হতে পারে, আপনি প্লাসটা না নিয়ে শুধু মাইনাসটা নিলেন কেন, তাই না? বিকজ আমি এখানে একটু কমন সেন্সও লাগাবো, যে u1টা কি হয়েছে সেন্টার মাসের দিকে যাচ্ছে, আর v1 প্রাইমটাকে সেন্টার মাস থেকে দূরে যাবে আফটার কলিশন, সো আই হ্যাভ টেকেন দ্য নেগেটিভ সাইন হিয়ার। ওকে, ফাইন।
তাহলে গাইজ এ কি মহা মুশকিল হয়ে গেল রে বাবা। আমরা বের করতে চাইলাম ফাইনাল ভেলোসিটি v1 প্রাইম আর v2 প্রাইম, কিন্তু দেখা গেল তারা কি হয়েছে, ইনিশিয়াল ভেলোসিটির সাথে সমান হয়ে গেছে দুটো পার্টিকেলের, এবং অপোজিট মান হয়েছে, মানে মান সমান হয়েছে, অভিমুখটা অপোজিট হয়েছে। ঠিক আছে, তার মানে আমি পেয়ে গেলাম, কিন্তু দেখ আমি v1 প্রাইম সমান পেয়ে গেলাম মাইনাস অফ u1 প্রাইম, আবার v2 প্রাইম সমান পেয়ে গেলাম মাইনাস অফ u2 প্রাইম। কিন্তু গাইজ এই সব ভেলোসিটি গুলো u1 প্রাইম v1 প্রাইম এই সবগুলো হচ্ছে সেন্টার অফ মাসের সাপেক্ষে, আমি ল্যাবের সাপেক্ষে বার করতে চাইছি। তো এখানে লিখে নাও, these all velocities are with respect to the center of mass, ঠিক আছে, but we need them, কিন্তু আমাদের ওগুলো চাই them with respect to the lab frame, the lab frame বা এটাকে বলা হয় গ্রাউন্ড ফ্রেম। ঠিক আছে, গ্রাউন্ড ফ্রেম কি করে বার করব? খুবই সহজ কাজ স্যার, খুবই সহজ কাজ। ধর ধর এই হচ্ছে মাস m1, এইটা ঠিক আছে, এই হয়ে গেল মাস m2, এই দুজনকে যে লাইন জয়েন করে না, সেই লাইনের মাঝেই কোথাও সেন্টার অফ মাস পড়েছে। তাহলে সেন্টার অফ মাসের সাপেক্ষে এর যে ভেলোসিটি, সেন্টার অফ মাসের সাপেক্ষে এর যা ভেলোসিটি, এইটাকে বলা হলো u1 প্রাইমড। কি বলা হলো? u1 প্রাইমড। u1 প্রাইমড। আচ্ছা, এইখানে একটা কোথাও গ্রাউন্ড আছে, তাহলে গ্রাউন্ডের সাপেক্ষে এই ভেলোসিটিটা কত ধরেছিলি রে বাবা তখন আগের দিন ক্যালকুলেশনে? এটাকে ধরেছিলি u1, আর এটাকে কি বলছিস, এটা হচ্ছে সেন্টার অফ মাসের পজিশন এটা, তাহলে এটা হচ্ছে ইউসিএম বা ভিসিএম, ভিসিএম। হয়েছে বাবা, দেখ তো একটু হ্যাঁ না বলবি তাড়াতাড়ি করে, ঝটপট করে, ঝটপট করে। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে ত্রিভুজ সূত্র যদি লাগাই, তাহলে দিস প্লাস দিস ইকুয়াল টু দিস, তাই না? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তার মানে তার মানে হুম, তার মানে তুই ভাব, এই নামকরণগুলো একটু ঠিক করে নে তো। এইটাকে VLF বলছে, ল্যাব ফ্রেম, হ্যাঁ, এটাকে ইউ ল্যাব ফ্রেম বলেছে, ঠিক আছে। আচ্ছা, ইউ না করে ফাইনাল অবজেক্টটা কর না, ধাক্কার পরে কর, হ্যাঁ, ধাক্কার পরেই তো বার করতে চাইছি, তাহলে এটাকে এক কাজ কর, V1 করে নাও, এটাকে ভি অফ সিএম করে নাও, ঠিক আছে, আর এগুলো ভি অফ ল্যাব ফ্রেম, হ্যাঁ, এটা হচ্ছে ভি অফ সেন্টার অফ মাস ফ্রেম সিএমএফ। তাহলে দেখতো বাবা, প্রাইম, হুম, ভি অফ সেন্টার অফ, না এটা গ্রাউন্ডের সাপেক্ষে তো প্রাইম, ঠিক আছে চলো। তাহলে এখানে দেখো, ভি অফ সেন্টার অফ মাস ফ্রেম, ভেলোসিটি উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস ফ্রেম, তার মানে এইটা 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 সমান কি ভি অফ ল্যাব ফ্রেম, এইভাবে লিখে ল্যাব ফ্রেম মাইনাস ভি অফ সেন্টার অফ মাস, সরি, ভি অফ
সেন্টার অফ মাস, সেন্টার অফ মাসের ভেলোসিটি দ্যাট ইজ ভি অফ সেন্টার অফ মাস। ঠিক আছে, এই হলো সম্পর্ক। এখানে ত্রিভুজ সূত্র লাগিয়ে দিলে আমরা কি পাবো বল? দিস এই যে ভি অফ সেন্টার অফ মাস প্লাস এইটা এইদিকে আছে, তার মানে ভি ওয়ান প্রাইমড সমান সমান এইটা, এটা উল্টো আছে না, তার মানে সমান এইটা যাবে ভি অফ ল্যাব ফ্রেম। তার মানে এখান থেকে ভি সেন্টার অফ মাস ফ্রেম মানে এইটা সমান কি হয়ে যাবে রে? ভি এল এফ মাইনাস ভি সি এম। তাহলে ওটাই লিখেছি এই যে। ঠিক আছে বাবা, এইটাকে চিরকাল মনে রাখবে তোমরা, ব্যাস, তাহলে আর কিছু নেই। তাহলে স্যার আমরা সব ভেলোসিটি গুলো এই সূত্র ধরে লিখবো? ইয়েস, লিখে ফেলো। দেয়ারফর ইউ ওয়ান প্রাইম সমান ভি, ভি তো না ল্যাব ফ্রেমে কি বলেছিলি রে, এটাকে ইউ ওয়ান বলেছিলি, মাইনাস ভি সি এম সেন্টার মাস ভেলোসিটি, আর ইউ টু প্রাইম সমান ইউ টু মাইনাস ভি সি এম এটা বলেছিলি। ঠিক আছে, তাহলে গাইস আমি কি লিখতে পারি? দেয়ারফর ইউ ওয়ান প্রাইম সমান ইউ ওয়ান মাইনাস ইউ ওয়ান প্রাইম সমান এইখান থেকে লিখছি এটা, হ্যাঁ, ইউ ওয়ান প্রাইম সমান ইউ ওয়ান মাইনাস ভিসিএম। ভিসিএম তো আমরা জানি কত হয়, এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু বাই এম ওয়ান প্লাস এম টু। ঠিক আছে, তাহলে দেখ এম ওয়ান প্লাস এম টু ইন্টু ইউ ওয়ান, এই এম ওয়ান ইউ ওয়ান এটার সাথে এটা কেটে যাবে এম ওয়ান, তাহলে এম টু ইউ ওয়ান পড়ে থাকবে। So if you solve it, you will get m2 u1 minus u2 by m1 plus m2। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এইটা সমান আমি কি লিখতে পারি? মাইনাস করে দিলাম বাইরে, তার মানে m2 বাই m1 প্লাস m2, এই ব্র্যাকেটটা ঘুরে যাবে u2 মাইনাস u1। কেন ঘুরে গেল মাইনাসটা? তার কারণ এখানে মাইনাস নিয়ে নিচ্ছিস বাইরে। ঠিক আছে, তাহলে u1 প্রাইম বেরিয়ে গেল, তাহলে u1 প্রাইম যে বেরিয়ে গেল, আমরা ইউ ওয়ান প্রাইম বেরিয়ে গেল, তাহলে ভি ওয়ান পেয়ে যাবো মাইনাস সাইনের সাথে, তাই না? বেশ, দেয়ারফর ভি ওয়ান প্রাইম সমান কি হবে? মাইনাস ইউ ওয়ান প্রাইম সমান এম টু ইউ টু মাইনাস ইউ ওয়ান বাই এম টু, and similarly v2 primed m1 u2 minus u1 by। ঠিক আছে, এই রেজাল্ট দুটো একটু মনে রাখবে সবাই, বুঝতে পেরেছো? এই দুটো একটু মনে রাখবে সবাই। হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখে নাও ভালো করে। কে ফোন করছে এটা? দুটো, আচ্ছা দুটো বড়, ঠিক আছে। চলো এইবার আমরা একটুখানি, তাহলে এই হয়ে গেল স্টাডি, দুটো ভেলোসিটি আমরা বার করে ফেলেছি। হ্যাঁ, দাঁড়া, একটা কল আসছে। তো এরপর আমরা চলে যাব পারফেক্টলি ইনএলাস্টিক কলিশনে। ঠিক আছে, চলো শুরু করা যাক। এই ভেলোসিটির মানগুলো একটু মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, তোদের মাথায় আসতে পারে যে স্যার এই এক্সপ্রেশনটা একই তো এলো না। দেখ আমার মাথাতে এখনই এলো এটা, এই যে স্যার এই ভেলোসিটিটা তো এক এলো না, এই যে।
স্যার আমাদের এই এক্সপ্রেশন গুলো ছিল তো স্যার, তাই না? ওইগুলো কি করে চলে এলো স্যার? দেখ ভালো করে, তাই না? এই এক্সপ্রেশন গুলো তো স্যার মিলছে না কিছুতেই। তাহলে এইগুলো পেতে গেলে তোকে এইটা করতে হবে, এই সূত্রটাকে ব্যবহার করতে হবে, তবে তুই ল্যাব ফ্রেমের সাপেক্ষে পেয়ে যাবি এই যে এটা। বুঝতে পেরেছিস? হুম। ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ল্যাব ফ্রেম পেতে চাইলে তোকে কি করতে হবে? সেন্টার অফ মাস ফ্রেমের যা ভেলোসিটি সেখানে প্লাস ভিসিএম করে দিতে হবে। তাহলে ভিসিএম তো তুমি জানো কোনটা, ভিসিএম কোনটা? এইটা হচ্ছে ভিসিএম, এটা হচ্ছে ভিসিএম। ঠিক আছে? বুঝতে পেরেছিস? তাহলে তুই ওই ভেলোসিটি গুলো সেম এক্সপ্রেশন পেয়ে যাবি। এরপর আমরা কাইনেটিক এনার্জিস, চলো পারফেক্টলি ইনলাস্টিক কলিশনটা একটু স্টাডি করে নি। চলো, পারফেক্টলি ইনলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশন, তাহলে ল্যাব ফ্রেমেই পড়ছি। ধর, আচ্ছা পারফেক্ট ইলাস্টিক কলিশন মানে এখানে ই সমান হচ্ছে, ছোট হাতের ই সমান হচ্ছে 0। ঠিক আছে? তো ইন ল্যাব ফ্রেম আমরা পড়তে চাইছি, তাহলে এই হচ্ছে মাস m1 u1 ভেলোসিটি নিয়ে যাচ্ছে, এই হচ্ছে মাস m2 u2 নিয়ে যাচ্ছে। ঠিক আছে? এবং u2 কে আমরা জেনে শুনে ফর সিম্পলিসিটি 0 ধরে নিলাম। ঠিক আছে? তাহলে এই m1 যাচ্ছে এই দিকে, আর m2 তো রেস্টে আছে। এটা হচ্ছে বিফোর কলিশন। এরকমই আফটার কলিশনের সিচুয়েশন কি? তো আফটার কলিশন একটু ভালো করে খেয়াল কর, পারফেক্টলি ইনলাস্টিক মানে দুটো মাস এইভাবে চিটে যাবে, এক হয়ে যাবে। বুঝতে পেরেছিস? দুটো মাস এক হয়ে যেতে হবে। দুটো মাস কি হয়ে গেল? এক হয়ে গেল। তার মানে আজকে টোটাল মাস কত হবে? তো টোটাল মাস m1 প্লাস m2 হয়ে যাবে। ঠিক আছে? এবং ধরে নেওয়া হচ্ছে যে এ ভি গতিবেগ নিয়ে মুভ করবে। ঠিক আছে? তাহলে পারফেক্টলি ইনলাস্টিক কলিশন কি? তো আফটার কলিশন দে উইল স্টিক টুগেদার। আফটার কলিশন কি হয়? দি masses will stick together. ঠিক আছে? তাহলে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন কি বলছে ভাই? হ্যাঁ, ল্যাব ফ্রেম দিয়ে দেখছিস তো m1 u1 প্লাস m2 v2 0, তার মানে 0 সমান m1 প্লাস m2 দুটো মাস ইনটু তাদের ভেলোসিটি v1, v1। ঠিক আছে? ভেলোসিটি v1 বা শুধু v। হ্যাঁ, তার মানে v ইজ লেস দেন u1। ভিটা কত? u1 এর থেকে ছোট। কারণ v সমান দেখ m1 বাই দিস, তাহলে নিচের এই জিনিসটা m1 এর থেকে তো বড়, তার মানে এটা একের থেকে কম, তার মানে u2 হচ্ছে বড়। এবং এইখান থেকে আমরা আরেকটা অ্যাজাম্পশন করতে পারি যে ইফ m1 সমান m2 যদি হয়ে যায়, তাহলে এই দুটো যদি সমান হয়ে যায়, তার মানে তুই পাচ্ছিস যে v সমান হাফ অফ u1। তার মানে ফাইনাল ভেলোসিটি কি হবে? অর্ধেক হয়ে যাবে যদি দুটো মাস সমান হয়ে যায়। এখানে আরো কয়েকটা সিচুয়েশন করতে পারি যে ইফ m1 ইজ গ্রেটার,
m2। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে বলছে ভি প্রায় প্রায় সমান হয়ে যাবে m1 বাই m1 প্লাস m2 ইন্টু u1, যেটা কিনা প্রায় প্রায় u1 হয়ে যাবে। অ্যান্ড ইফ যদি m1 মাসটা খুব খুব ছোট হয় m2 থেকে, সো দিজ আর দ্য ডিফারেন্ট সিচুয়েশনস, দেন ভি সমান হয়ে যাবে m1 বাই m1 প্লাস m2 this ইন্টু u1, যেটা কিনা প্রায় প্রায় 0 হবে, বিকজ u1 কি ছিল বাবা? যেটা কিনা 0 হবে। তার কারণ হচ্ছে m1 খুব ছোট, তো উপরে খুব ছোট, বাই m2 টা খুব বড়, তার মানে এটা খুব বড়, সো ইট ইজ অলমোস্ট 0 অ্যান্ড ফাইনাল ভেলোসিটি উইল বি 0, যেমন দেয়ালে ঘুঁটে দেওয়াটা বলেছিলাম। ঠিক আছে, তাহলে লিনিয়ার মোমেন্টাম থেকে এটা পেলি। আচ্ছা, পারফেক্টলি ইনলাস্টিক কলিশন না, তার মানে কি কাইনেটিক এনার্জি কনজার্ভ করে না। তাহলে কাইনেটিক এনার্জি কনজারভেশন কি দিচ্ছে? সিন্স কাইনেটিক এনার্জি ইনিশিয়াল ইজ নট ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ফাইনাল, এই দুটো সমান হয় না। ঠিক আছে বাবা? তাহলে আমরা চেঞ্জ ইন কাইনেটিক বার করতে পারি। therefore চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বা কাইনেটিক এনার্জি লস্ট, এটা কি হবে? তো কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। ঠিক আছে, ফাইনাল কত রে? হাফ m1 ভি। আচ্ছা, এখানে একটা কাজ কর, ফাইনাল কাইনেটিক এনার্জি কত রে? তো স্যার হাফ মাস তো হচ্ছে m1 প্লাস m2, হাফ m ভি স্কোয়ার মাইনাস হাফ m1, দাঁড়াও, এটা ছিল তোর m2, m2 দুটো মাস আছে না, m1 m2, তাহলে হাফ m1 প্লাস m2 ইন্টু ভি স্কোয়ার, তো হাফ m1 প্লাস, আর কাইনেটিক এনার্জি ইনিশিয়ালটা কত ছিল রে? হাফ m1 u1 স্কোয়ার, বিকজ v1 থাকবে না। ঠিক আছে, হাফ m1 প্লাস m2, হ্যাঁ রে, ভি স্কোয়ার মানে কত? একটু আগে বার করলাম, সো দিস ইজ m1 বাই m1 প্লাস m2, এই গোটাটার স্কোয়ার করে দাও, ইন্টু এটা হয়ে যাবে u1 স্কোয়ার মাইনাস হাফ m1 u1 স্কোয়ার। ঠিক আছে, তো এটা কত হবে? এইটার সঙ্গে এইটার একটা স্কোয়ার কেটে যাবে, তাই না? তাহলে এখন কাটছি না, নেক্সট লাইনে লিখছি। সো দিস ইজ হাফ m1 স্কোয়ার বাই m1 প্লাস m2। ঠিক আছে রে ছেলেরা, দেখতো ভি স্কোয়ার, ভি স্কোয়ার কেন হবে? হ্যাঁ u1, স্যার। হ্যাঁ u1, ইউএস u1 স্কোয়ার, u1 স্কোয়ার, হ্যাঁ একটু ভালো করে দেখবি, u1 স্কোয়ার মাইনাস এটা কত? হাফ m1 u1 স্কোয়ার। ঠিক আছে, বেশ, তাহলে এবার জেনে শুনে আমি হাফ m1 u1 স্কোয়ার যদি কমন নিয়ে নিই, তাহলে কত হবে রে? এখানে শুধু একটা m1 পড়ে থাকবে, m1 বাই m1 প্লাস m2 মাইনাস 1 পড়ে থাকে। দিস ইজ দ্য চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, বিকজ কাইনেটিক এনার্জি লস হবে। ঠিক আছে, তো স্যার এইটাকে বলছি নিচেটা তো ক্যালকুলেটর A1 তো কাটো না, কি থাকবে? বলছি নিচেটা -1 করে উপর দিলে A1 টা একটু কাটবে না? কাটলাম তো, এটা সহ একটা না না কাটলাম। -1 করার পরে। এইটা এটা হ্যাঁ হ্যাঁ, এবার এটাকে আর একটু কর, ভাঙ আর একটু নিচে। সো দিস ইজ ইকুয়ালস টু হাফ m1 u1 স্কোয়ার ইন্টু m1 মাইনাস m1 m2, তাই না? তার মানে একটা মাইনাস সাইন আসছে,
তাই না রে? হুম একটা মাইনাস সাইন আসবে, M2 তে থাকবে, হুম মানে ওই M2 মাইনাস M2 বাই M1 প্লাস M2। ঠিক আছে, এইটা এলো ডেল্টা কাইনেটিক এনার্জি। ঠিক আছে, এই মাইনাস সাইনটা কি ইন্ডিকেট করছে? যে ফাইনাল কাইনেটিক এনার্জিটা কম, ইনিশিয়ালটা বেশি ছিল, ওই জন্য মাইনাসটা এসছে। যদি ইনিশিয়াল মাইনাস ফাইনাল করতাম তাহলে এটা ঠিক থাকতো, মাইনাস সাইনটা আসতো না। ঠিক আছে, বেশ। সে যাই হোক, আমরা তাহলে মড অফ ডেল্টা কাইনেটিক এনার্জি যদি বলি, তাহলে এটা কত হবে, মানটা কত, দ্যাট ইজ হাফ, কত এলো রে, এই যে M1 M2 হাফ M1 M2 by M1 plus M2 into U1 square. Please remember this. This is the change in kinetic energy, or you can say the loss in kinetic energy. তাই তো? এখানে আরেকটা আমরা বার করি, একটা রেশিও বার করি, যে রেশিওটা হচ্ছে কিছুই নয়, কাইনেটিক এনার্জি ফাইনাল, যেটা একটু কমে যাচ্ছে না, বাই কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। উপরেরটা সবসময় ছোট হবে, নিচেরটা বেশি। ঠিক আছে, নিচেরটা বেশি হবে মানে এটা একের থেকে কম আসবে। সো দিস ইজ ইকুয়ালস টু M1 বাই M1 প্লাস M2। তাহলে নিচেরটা সবসময় বড় দেখ এর থেকে, তার মানে এটা একের থেকে কম আসবে। ঠিক আছে, ওকে। এই সিমিলার ঘটনাটাকে, মানে পারফেক্টলি ইনএলাস্টিক কলিশন, এটাকে আমরা ল্যাব ফ্রেমে পড়লাম, সেন্টার অফ মাস ফ্রেমেও পড়তে পারি। ঠিক আছে, তাহলে লেখো যে ইন সেন্টার অফ মাস ফ্রেম, ইন সেন্টার মাস ফ্রেম। তাহলে আমরা কি জানি, সেই ছবি আর আমি আঁকছি না, এইদিকে যাচ্ছে U1 নিয়ে, হ্যাঁ M1, এইখানটা করে CM আছে, এখানে আছে মাস 2, এবার এদিকে আসছে U2 নিয়ে, প্রাইম দেওয়ার দরকার নেই, U1 U2 নিয়ে যাচ্ছে আসছে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, ভেলোসিটি অফ সেন্টার অফ মাস কি হয়, এটা হচ্ছে স্যার M1 U1 প্লাস M2 U2 বাই M1 প্লাস M2, এটা তো আমরা করলাম। ঠিক আছে, আমি আর বেশি কথা বলছি না, জাস্ট অঙ্কটা কর, এটা আমরা জানি। তাহলে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন কি বলছে, দাঁড়াও, সমান হচ্ছে দুটো মাস ছিটে যেতে হবে V1 প্রাইম, সব প্রাইম দিয়ে দাও, এগুলো প্রাইম দিয়ে দাও। ঠিক আছে, সেন্টার মাস ফ্রেমে যখনই পড়বো প্রাইম দিয়ে দেবো, যাতে একটু কনফিউজ না হয়, আমরা এক্সপ্রেশনগুলো মনে থাকে। তাহলে গাইজ এখান থেকে আমরা V1 প্রাইম সমান বার করে ফেলতে পারি দিস বাই M1 প্লাস M2। হচ্ছে, কিন্তু আমরা আবার কি জানি, বাট আমরা জানি যে U1 প্রাইম সমান U1 মাইনাস V অফ CM, তাই তো? তার মানে U1 প্রাইম সমান হচ্ছে U1 মাইনাস M1 U1, দেখো এইটা লিখছি, এটা এই উপরেরটা লিখছি, এই উপরেরটা এটা লিখছি, হ্যাঁ। ঠিক আছে, M2।
তাহলে বুঝতে পারছো এটা এলসিএম নিলে m1u1 প্লাস m2u2 হয়ে যাবে। তো কাটাকাটি হবে, 2m1u1 থাকবে মনে হয়। বল। 2m1u1 থাকবে মনে না, হয়। এইটা থাকবে, দেখ এটা থাকবে, দেখ ঠিক আছে, এটা থাকবে। এইবার একটু খেয়াল করে দেখ, আমরা ইউ2টাকে জিরো নিয়েছিলাম না, ইউ2 তো জিরো নিয়েছি, তার মানে এটা তো জিরো হয়ে গেল। তার মানে আমি u1 প্রাইম সমান শেষমেশ পেলাম m2 u1 বাই m1 প্লাস m2, এইটা পেলাম। দেখে নাও তো ভালো করে। সিমিলারলি u2 সমানও পেয়ে যাবো। সিমিলারলি আমরা u2 সমান কি পাবো, u2 প্রাইম সমান আমরা কি পাবো, এইটা সমান আমরা পাবো মাইনাস m1 বাই m1 প্লাস m2 u1 দিস। ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে একটা কথা বল, লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন আমাদের কি দিয়েছিল রে? লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন দিয়ে আমি কি সমীকরণ পেয়েছিলাম রে? সিন্স এটা সমান কি ছিল, এ আমাকে দিয়েছিল দেখ m1 u1 প্রাইম প্লাস m2 u2 প্রাইম সমান m1 প্লাস m2 v প্রাইম, এটাই তো। তাহলে গাইজ এইখানে আমি যদি এই u1 প্রাইমড আর u2 প্রাইমড এর মানগুলো বসিয়ে দিই তাহলে কি পাবো? তাহলে দেখা যাক। তাহলে এখানে m1 u1 প্রাইমড এর মান আগের পাতায় ছিল, সেটা বসা। সো দিস ইজ m2 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস এইটা m2, এই যে এই মালটা। তাহলে এখানে একটা মাইনাস সাইন আছে, ব্র্যাকেট রাখ, মাইনাস m1, দেখ আমি কি পাচ্ছি দেখ একটুখানি, হ্যাঁ u1, এটা u1 এর টার্মে এসছে বাই m1 প্লাস m2, কেটে গেল রে। এখানে একটা ভালো ফিজিক্স লুকিয়ে আসছে, তার মানে ফাইনাল ভেলোসিটি সমান 0। ভি প্রাইম সমান কত বেরোলো? 0 বেরিয়ে গেছে। ভি প্রাইম সমান 0 বেরিয়ে গেছে। তার মানে কি এই ভি প্রাইমটা কি রে? ভি প্রাইমটা হচ্ছে, কেউ বলতে পারবি, চিটে যাওয়া মাস দুটোর সেন্টার অফ মাসের সাপেক্ষে ভেলোসিটি। ওরে বাপরে, দ্যাট ইজ দি স্টাকড masses, ঠিক আছে। do not move, do not seem to move, তারা মুভ করে না with respect to center of mass frame observer, ঠিক আছে। wow, very good thing, but actually the stuck mass moves at a velocity vcm with respect to ground level, but actually the center of mass of the stuck masses move, ঠিক আছে, কার সাপেক্ষে? তো উইথ রেসপেক্ট টু দা ল্যাব ফ্রেম, উইথ রেসপেক্ট টু দা ল্যাব ফ্রেমের সাপেক্ষে সে মুভ করছে। কত ভেলোসিটি নিয়ে রে? তো উইথ ভিসিএম স্পিড। বুঝতে পেরেছিস? বেশ, আজকের ক্লাসটা আমি আরেকটা জিনিস শিখে থামাবো, সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, তোরা বুঝতে পারবি, যেটা নিয়ে আমি কথা বলেছিলাম, নিউটনস কলিজন রুল। আমি এই জন্য থেমেছিলাম একদিন। নিউটনস কলিজন রুল, চলো করিয়ে দিই আজকে লাস্ট।
তারপর আমরা আবার পরের দিন ধরবো এই টপিকগুলোকে। নিউটনস কলিশন রুল। কি বলছে, লেখো যে লেট V12 and V21 21 কেন V12 প্রাইম দ্বারা V12 primed vector sign দিয়ে দাও, be the relative velocities, be the relative velocities of the spheres along a common normal, along a common normal before and after collision, ঠিক আছে। then V12 primed should be equal to minus epsilon V12, okay this, তার মানে V12 মানে কি V2 prime minus V1 prime সমান minus epsilon V2 minus V1 this হয়েছে, যেখানে কিনা এই epsilon is called coefficient of restitution, ঠিক আছে, and its value lies between 0 and 1, right? In fact it can be 0 or 1 also, depending on the material collision, ঠিক আছে, ডিপেন্ডিং অন দ্য ম্যাটেরিয়াল কলিশন, তার মানে ডিপেন্ডিং অন দ্য ম্যাটেরিয়াল অফ দি কলিশন না বলে কলাইডিং পার্টিকলস, ঠিক আছে, তার মানে যে পার্টিকেলগুলো কলাইড করছে, যেমন ধর স্ফেরিক্যাল বল যদি স্টিলের হয় তাহলে সেই ক্ষেত্রে এনার্জি লস মিনিমাম হবে এবং ভেলোসিটি অফ অ্যাপ্রোচ আর ভেলোসিটি অফ সেপারেশন অলমোস্ট সেম হবে, তো সেই ক্ষেত্রে ম্যাটেরিয়াল উপর নির্ভর করছে। আবার মাটির যদি দুটো কাদার ঢেলা হয় তো সেই ক্ষেত্রে ইটা তোর 0 হয়ে যাবে, তো ডিপেন্ড করছে দ্য ম্যাটেরিয়াল অফ দি কলাইডিং অবজেক্টস, ঠিক আছে। নর্মাল লাইফ কলিশন আমি একটু আগে বলে দিয়েছিলাম যে 0 থেকে বড় হবে এই এপসাইলন লিখতে পারো বা ইও লিখতে পারো, কিছু যায় আসে না, ঠিক একই জিনিস, তো 0 থেকে বড় হবে এবং 1 থেকে ছোট হয়, পুরোপুরি 1 হয় না, ঠিক আছে। তো এইটা হচ্ছে রিয়েল লাইফে 0 to 1 কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন কাজ করে, ঠিক আছে। আজকের ক্লাসে এইটুকু থাকবে, পরের দিন আমরা প্রবলেম করব এইগুলোর উপর। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করো। স্যার ওই U1 প্রাইমটা একবার দেখান। U1 প্রাইমটা কোন জায়গায়, দাঁড়া এর এইখানে। আগে, হ্যাঁ হ্যাঁ এর আগের পাতাটা। তোরা হ্যালো, তোরা এখানে ভাবছিস কেটে যাচ্ছে, তো কাটাকাটি আমি করার আগে এই জিনিসটাকে একটু দেখ, এই যে দাঁড়া কোথায় গেল বলতো, ভিসিএম, এই ঘটনাটাকে আমরা স্টাডি করছিলাম তাই তো, এইটাকে U2টাকে কি নিয়েছিলি, 0 নিয়েছিলি, U2টা হচ্ছে 0, U2 0 ধরে ওইটাকে করেছি, বুঝতে পেরেছিস, হ্যাঁ ওই জন্য এটা ওইভাবে এসছে, U2টা 0, তার মানে এইটা 0, এইটা 0, এটার এখানে লেখার কোনো প্রয়োজন হয় না, এই U2টা 0 বলে এই M1 U1টা কেটে গেল, এই যে M1 U1, এই যে মাইনাস M1 U1 এটা কেটে যাবে, তাহলে পরে রইল কি M2 U1, এই দেখো এইটা, ঠিক
ঠিক আছে? এইটা লেখার আর কোনো প্রয়োজন হয় না, ফালতু, এটা লিখে লাভ নেই আর। এইখানেই তোমার U2 টা 0। ঠিক আছে? আই হোপ দিস ইজ ক্লিয়ার। টেল মি। ঠিক আছে এবার? হ্যাঁ স্যার। ওকে, দিস মিন্স দিস। ফাইন, এই ক্যালকুলেশনগুলো তোমরা দেখো। আমাদের আজকের ক্লাস এই থাক, পরের দিন আমরা আবার প্রবলেম নিয়ে বসবো, এই টপিকগুলোর উপরেই প্রবলেম করবো। স্যার পরের দিন